হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পার্সেন্টেজ অধ্যায়ের সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে পরীক্ষায় বেশি আসা যে কনসেপ্টটা সেটা স্কুল সার্ভিস গ্রুপ সি, গ্রুপ ডি সহ অন্যান্য পরীক্ষা যেমন ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ আদার পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে যাচ্ছে আজকের ক্লাসটি। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বৃদ্ধি কোনো জিনিসের, মানে ইনকাম হোক বা দাম হোক, বৃদ্ধি করা এবং সেখান থেকে আবার হ্রাস করে সেটার মানে ভ্যালু হ্রাস করা, এই ধরনের কনসেপ্টগুলো। ঠিক আছে, তো অঙ্ক করলেই তোমরা বুঝে যাবে কোন টাইপগুলোর কথা বলছি আমি। ওকে, তো দেখো প্রথম অঙ্কটা, যারা আমার আগের পার্টগুলো দেখোনি, আগের দুটো পার্ট আছে আমার পার্সেন্টেজ চ্যাপ্টারের উপর, সেটা দেখে নিতে পারো, সেগুলো তোমার জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তো চলো, এই অঙ্কে কি বলেছে দেখো, এর আয় বি এর চেয়ে 25% বেশি। আচ্ছা, তো দেখো আমরা অলরেডি পার্সেন্টেজের যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন সেটা আমরা শিখে ফেলেছি, অর্থাৎ তোমরা আয়ত্ত করে ফেলেছো আশা করছি। তো দেখো 25% মানে কত, 4/1। ওকে, 4/1 তো এর আয় বি এর আয়ের চেয়ে কত বেশি? দেখো এর আয় যদি আমি 4 ধরি, না সরি, বি এর আয়ের চেয়ে, দেখো বলছে বি এর আয় যদি 4 ধরি, তাহলে এর আয় কত, বি এর চেয়ে কত বেশি হবে? 25%, মানে 4/1 বেশি। তার মানে এর আয় কত হয়ে যাবে? 5। বা আমি এটাকে এভাবে বলতে পারি, এ আর বি যদি ধরি, বি এর আয় যদি 100 হয়, এর আয় হচ্ছে 125, আর এটার যদি অনুপাত করি তাহলে কত হয়ে যাবে? ঠিক এটাই দাঁড়াবে। তো সেটাকেই আমি বলছি। তো আমরা যখন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন লিখতে বের করতে জানবো, তখন আমরা ডিরেক্টলি এইভাবে লিখতে পারবো। ওকে, তাহলে বলছে বি এর আয় এর আয়ের তুলনায় কত শতাংশ কম? কার আয় কম? বি এর আয় কম। কার তুলনায়? এর তুলনায়। তো এর সঙ্গে তুলনা করব, এর ভ্যালু কত? 5। তো 5-এর থেকে বি এর আয় কত কম? 1 কম। তার মানে কত পার্সেন্ট কম? 20% কম। ওকে, বুঝতে পারলে? খুব ধীরে ধীরে হবে আজকের ক্লাসটি, একটু লম্বা হয়ে যেতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু থাকছে। শেষের দিকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি রেখেছি, তো দেখতে থাকো। এরপরে অঙ্কে কী বলেছে, মোহনের আয় শ্যামের আয়ের থেকে 40% বেশি। তো 40% কথার অর্থ কি? 40% কথার অর্থ হচ্ছে 2/5। ওকে, তো মোহন আর শ্যাম, মোহনের আয় শ্যামের আয়ের থেকে 40% বেশি, মানে শ্যামের আয় যদি 5 হয়, মোহনের আয় কত? 7। ওকে, তাহলে শ্যামের আয় মোহনের আয়ের তুলনায় কত শতাংশ কম? কার আয় কম? শ্যামের আয় কম। কার তুলনায়? মোহনের তুলনায়। তো মোহন 7, মোহনের তুলনায় কত কম? 2 কম। তাহলে 2/7, মানে 7/2, যেটাকে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি, তোমরা যদি চার্ট মনে রাখো তাহলে একবারেই অ্যান্সারটি করতে পারতে। সেটা কত দেখো, তো আমাদের আচ্ছা আমি করে দেখাচ্ছি। 14 পয়েন্ট আমাদের ছিল 1/7, 14.1/7। তাকে যদি, মানে 1/7-এর ভ্যালু কত ছিল? 14.1/7। তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তার মানে 28.2/7 হয়ে যাবে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন ডি। আর না হলে তোমরা কি করতে পারো, এখানে নর্মালি 200-কে 7 দিয়ে ভাগ করে দেখতে পারো। দেখো কত হচ্ছে, 7 2 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 14, থাকছে 6, 7 8 56, থাকছে কত? 4। ওকে, তো কত হয়ে গেল? 4/7। ওকে, তো আমি একটু ভুল করেছি, এখানে 2/7 হবে। ওকে, তার মানে হচ্ছে 4/7 হয়ে যাচ্ছে। ওকে, তো হয়ে গেল। তার মানে আমাদের অ্যান্সার কোনটি হচ্ছে? অপশন সি। ওকে, নেক্সট অঙ্ক, শ্যামের আয় রামের আয়ের থেকে 20% কম। কার আয় কম? শ্যামের। আচ্ছা, কার থেকে? রামের থেকে। তো 20% কথার অর্থ কি? 1/5। ওকে, মানে 5/1 কম। কার আয় কম? দেখো, শ্যামের আয় রামের আয়ের তুলনায়, তার মানে রাম যদি 5 হয়, তো শ্যামের আয় কত? শ্যামের আয় কম বলেছে, তার মানে নিশ্চয়ই 5/1 কম করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। ওকে, তাহলে রামের আয় শ্যামের আয়ের তুলনায় কত শতাংশ বেশি? কার? শ্যামের তুলনায় কত শতাংশ রামের আয় বেশি? তো শ্যাম তো 4, শ্যামের থেকে রামের আয় কত বেশি? 1 বেশি। তাহলে 1/4 মানে কত পার্সেন্ট? তোমরা অলরেডি জানো, তোমাদের চার্ট মুখস্থ হয়ে গেছে, 25%। ওকে, তো ইজি। নেক্সট কোশ্চেন, কেজরিওয়ালের নাম্বার যোগীর থেকে 33.33 কম।
তো 33.33 মানে কত? 33/1/3, ঠিক আছে না? 33/1/3 মানে আমাদের কত পার্সেন্ট ছিল? যে আমাদের 1/3 যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে 33/1/3%-এর সমান, তাই না? মানে 3-1 কম। তাহলে কেজরিওয়াল আছে আর যোগী আছে, তো কেজরিওয়ালের নাম্বার যোগীর থেকে কম। তো যোগী যদি 3 হয়, কেজরিওয়ালের নাম্বার কম বলেছে কত কম? 3-1 কম মানে 2। তাহলে যোগীর নাম্বার কেজরিওয়ালের তুলনায় কত বেশি? তো যোগীর নম্বর কত বেশি হচ্ছে? কেজরিওয়ালের তুলনা মানে 2-1 বেশি হচ্ছে, তার মানে 50% বেশি হয়ে যাচ্ছে। ওকে, তো পরের অঙ্ক দেখো কি বলেছে। রাধেমার বয়স 20 বছর। আচ্ছা, রাধেমার বয়স কত? রাধেমার বয়স হচ্ছে 20 বছর। আচ্ছা, করিমের বয়স রাধেমার চেয়ে 25% বেশি। এবার করিম আছে, করিমের বয়স কত পার্সেন্ট বেশি? 25%। 25% কথার অর্থ কি? 25% কথার অর্থ 4-1 বেশি। তাহলে করিমের বয়স রাধেমার চেয়ে 25% বেশি। তাহলে করিমের বয়স রাধেমার চেয়ে যদি বলি, তো আমি এটা পরে লিখছি। যদি রাধেমার বয়স 4 হয়, তো করিমের বয়স কত হবে? করিমের বয়স হয়ে যাবে 5, কারণ এখানে বলেছে 4-1 বেশি, রাইট? ওকে, তাহলে করিমের বয়স 4 হলে করিমের বয়স রাধেমার চেয়ে কত বেশি? 25% বেশি, অর্থাৎ রাধেমার বয়স 4 হলে করিমের বয়স হচ্ছে 5। আচ্ছা, রাধেমার বয়স আমাকে কত দিয়েছে? 20। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত? 20 ইয়ার্স। তার মানে এই 4 ইউনিট মানে কি হচ্ছে? 20, তাই না? 4 মানে কত? 20, ঠিক আছে। আর করিমের বয়স তাহলে কত? 5, তাহলে 5 ইউনিট, তাহলে তার ভ্যালু কত হয়ে যাচ্ছে? 25 ইউনিট, মানে 25 বছর। ওকে, 5 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 25 বছর। দেখো, এদিকেও 5 গুণ হয়েছে, এদিকেও 5 গুণ হবে, তার মানে 25 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে রাধেমার বয়স করিমের তুলনায় কত শতাংশ কম? ঠিক আছে, তো আমাদের এক্ষেত্রে ডাটা বের করার দরকার ছিল না। ওকে, তারপরেও আমরা করে দেখালাম। তো ডিরেক্টলি আমরা এর আগের অঙ্কগুলো যেভাবে করলাম সেভাবে করতে পারতাম। ওকে, তো এখন দেখো যে আমার কি বলেছে যে রাধেমার বয়স করিমের তুলনায় কত শতাংশ কম। এবার করিমের বয়স কত ছিল? 5, 5-1 কম। তো করিমের বয়স 5, রাধেমার বয়স 4, তার মানে 1 কম। 5-1 কম মানে 20%। এবার যে ডাটাটা বের করলাম সেই ডাটাটা দিয়ে দেখো 25 করিমের বয়স, আর এখানে রাধেমার বয়স কত? 20, তার মানে 25-এ কত কম? 5 কম, মানে 1/5। তো ব্যাপারটা একই হয়ে গেল। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, দুভাবেই আমরা করতে পারি। তো যখন এর আগের অঙ্কগুলোতে দেখেছো আমাদের কীভাবে আমরা রেশিওতে কনভার্ট করে অঙ্কগুলোকে করছি, তো সেটা এই একইভাবে এই অঙ্কটাও আমরা করতে পারতাম। ওকে, নেক্সট অঙ্ক। একজন রেসার যদি নির্দিষ্ট দূরত্বের সময় 25% কমাতে চান, তাহলে 25% একটি নির্দিষ্ট দূরত্ব ফিক্সড। ওকে, যদি সময় 25% কমাতে চান তাহলে তাকে গতি কত বাড়াতে হবে? তো একইভাবে টাইম বলেছে কি? 25% কমানো কথার অর্থ কি? 25% মানে 4-1 কমানো। তাহলে টাইম যদি আমার 4 থাকে, মানে ওল্ড টাইম যদি 4 ইউনিট থাকে, তাহলে নিউ টাইম কত হবে? ওকে 4-1 কমাতে হবে, মানে 3 হতে লাগবে। ওকে, এটা সময়। এবার সময়ের সঙ্গে স্পিডের অনুপাত সবসময় কী হয়? ব্যস্তানুপাতিক। তো নিশ্চয়ই সময় কমাতে গেলে তাকে স্পিড বাড়াতে হবে। দেখো এখানে স্পিড কত? যখন সময় বেশি লাগছিল তখন স্পিড ছিল কম, আর যখন সময় কম লাগবে তখন স্পিড বেশি হয়ে যাচ্ছে, তার মানে ওকে স্পিড বাড়াতে হচ্ছে। কত বাড়াতে হচ্ছে? আগে স্পিড ছিল, পুরনো স্পিড ছিল 3, সেখান থেকে স্পিড হচ্ছে 4, মানে 1 বাড়ছে, তখন 1/3 মানে কত পার্সেন্ট? 33.1/3%। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন এ। ওকে, মানে এটাকে আমি পূর্ণ সংখ্যা লিখলে এইভাবেও লিখতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন। নেহার আয় মনিকার চেয়ে 5% বেশি। ওকে, তো নেহা, মনিকা। ওকে, 5% কথার অর্থ কি? 5% কথার অর্থ 1/20। তো কার বেশি? নেহার আয় মনিকার থেকে বেশি। তো মনিকা 20 হলে নেহা কত হয়ে যাবে? 21। তাহলে মনিকার আয় নেহার তুলনায় কত শতাংশ কম? নেহার তুলনায় কত শতাংশ কম? দেখো, নেহার তুলনায় 21-এ 1 কম। তো 21-এ 1 কমকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে 100 দিয়ে পার্সেন্ট দিয়ে গুণ করে দেবো, তার মানে কত হয়ে গেল? 100/21। তো এটাকে আমরা যদি ভাগ করে বের করে নিই তাহলে কত হবে? দেখো, 4 দিব
84 আর থাকলো আমার 16। ওকে, তো এবার আমি কি করব, তাহলে 16 আমার অ্যান্সার কত হয়ে গেল, 4 × 16/21%। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে, অপশন বি। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে কর্মী সংখ্যা হ্রাসের কারণে উৎপাদন 25% কমেছে। তো উৎপাদন ওল্ড অ্যান্ড নিউ। ওকে, তো আমার আমি 100 দিয়ে করে দেখাচ্ছি। আমার আগে যদি উৎপাদন 100 থাকে, তো কর্মী সংখ্যা হ্রাস করেছে, তো উৎপাদন কত কমে যাবে, 35% কমে যাবে। মানে আমার উৎপাদন হয়ে গেছে কত, 65। তাই মানে এখানে 35% কমে গেল না। ওকে, তাহলে উৎপাদন আগের মতো রাখতে কাজের সময় কত শতাংশ বাড়াতে হবে। ওকে, তো দেখো ডিরেক্টলি আমরা এই অঙ্কগুলো কীভাবে করতে পারি, যে আমার আগের উৎপাদন কত ছিল, 100, এখন সেখানে উৎপাদন হয়েছে কত, 65। এবার বর্তমানে আমার উৎপাদন আছে 65, সেখান থেকে আমাকে বাড়িয়ে আগের জায়গায় যেতে গেলে কত বাড়াতে লাগবে, 35 ইউনিট বাড়াতে হবে। মানে 65-তে 35 বাড়াতে লাগবে। ওকে, তাহলে আমরা কত পার্সেন্ট ইনক্রিজ সেটা আমরা এভাবে বের করে নিতে পারবো। তাহলে 5 × 7 = 35, 5 × 3 = 65, মানে আমাদের কত হলো, 700/13। এটাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দশমিকে যদি কনভার্ট করি, তাই না? চলো করে দেখছি। তাহলে 5 × 3 = 65। ওকে, তারপরে থাকছে 5, তারপরে 4 × 3 = 52। ঠিক আছে, 52 তো নেব না, 3 নেব। 3 × 3 = 39, থাকছে কত, 11। তার মানে আমাদের 53 দিয়ে দেখো যে অ্যান্সারটা আছে সেটা হয়ে যাচ্ছে, মানে অপশন সি হয়ে যাচ্ছে। ওকে, তো খুবই ইজি কনসেপ্ট, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বারবার এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে যদি একটি পণ্যের দাম পূর্বে 25% কমানো হয়ে থাকে, তাহলে 25% কথার অর্থ কি, 1/4। মানে ওল্ড আর নিউ প্রাইস যদি আমি নেই, মানে ওল্ড অ্যান্ড নিউ প্রাইস যদি আমি নেই, পূর্বে দাম কমানো হয়েছে, মানে 4 যদি আগে দাম ছিল, তাহলে 1 কমেছে, মানে 3 হয়েছে দাম। এবার পূর্বের মূল্যে ফিরিয়ে আনতে বর্তমান দাম কত শতাংশ বাড়াতে হবে। আচ্ছা, আমার বর্তমান দাম কত, 3। এবার পূর্বের মূল্যে আমি ফিরে যেতে চাই, মানে বর্তমান দাম 3 থেকে পূর্বের মূল্যে ফিরে যেতে গেলে আমাকে আরও 1 বাড়াতে হয়। দেখতেই পাচ্ছ এখানে 1 বাড়াতে হচ্ছে নতুন দাম থেকে পূর্বের মূল্যে ফিরে যেতে। তার মানে 3-এ 1 বাড়াতে হচ্ছে, দ্যাট ইজ 33.33%, বা অথবা 33.1/3%। ওকে, তো আমাদের অপশন বি হয়ে গেল। এই হলো অঙ্ক। এবার আমাদের এই পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজের যে কনসেপ্টটা তোমরা এখনই দেখলে, সেখান থেকে সব পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট কনসেপ্টটি এখন তোমরা দেখবে। ওকে, তো এখানে বলেছে একটি বর্গের বাহু, ওকে, বর্গ মানে বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান। ওকে, এটা চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান। ওকে, তো এই বর্গের বাহু 10% বাড়ানো হয়েছে। বর্গের প্রত্যেকটা বাহুকে কত পার্সেন্ট বাড়িয়েছে, 10% ইনক্রিজ করেছে। ওকে, তাহলে পরিসীমার কত পরিবর্তন ঘটবে। ওকে, দেখো পরিসীমা কেমন, বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a, মানে 4টা বাহুর যোগফল। পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল। আর কর্ণ কত, কর্ণ হচ্ছে √2a। ওকে, দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, যে আমার বাহু কত পার্সেন্ট বাড়াচ্ছি, 10%। আচ্ছা, আমার যে পরিসীমায় কত পরিবর্তন হবে সেটা ডিপেন্ড করবে এখানে এর মাথায় পাওয়ার কত আছে, আর এখানে এর মাথায় পাওয়ার কত আছে। আচ্ছা, এটা সূত্রটা আমি একবার ক্লিয়ার করে লিখে দিচ্ছি, √2a, এর মাথায় পাওয়ার কত আছে। আচ্ছা, যেহেতু এখানে এর মাথায় ঘাত 1 আছে, তার মানে আমি বাহু যত পার্সেন্ট ইনক্রিজ করব, পরিসীমা ঠিক তত পার্সেন্টই পরিবর্তন হবে। যদি 10% বাড়াই, বাহুকে যদি 10% বাড়াই, পরিসীমাও 10% বাড়বে। আর কর্ণের সূত্রে দেখো এর মাথায় ঘাত কত আছে, 1, তো সেক্ষেত্রেও 10%ই বাড়বে। ঠিক আছে, এবার যদি ক্ষেত্রফল বলতো, ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, a²
বাহুর স্কোয়ার। তো এখানে বাহুর মাথায় ঘাত কত 2, তাহলে আমার ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? ক্ষেত্রফলে পরিবর্তন হবে 21%, 10% না। এবার বলতে পারো যে দাদা দুবার এর মাথায় ঘাত 2 মানে 10% করে আমি দুবার বাড়াবো, তাহলে 21% কী করে হয়? 10% করে দুবার বাড়ালে কী হতে হবে? 10 আমাকে হতে লাগবে, মানে 20% হতে হয়, কিন্তু 21% কেন হচ্ছে? তো এখানেই কনসেপ্ট আসছে সাকসেসিভ ইনক্রিমেন্টের। সাকসেসিভ ইনক্রিমেন্ট মানে কি? দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো একটা বর্গক্ষেত্রের বাহু ছিল কত 100, 10% বাড়াও, একবার বাড়ালাম 10%, তাহলে কত হবে 110। আবার 10% বাড়াও, কত হবে 121, মানে হচ্ছে 110-এর 10% মানে 11, মানে আমি 11 যোগ করে দিলাম। তাহলে দেখো তো আলটিমেট দুবার করে 10% করে যদি বাড়াই, দুবার যদি 10% বাড়াই কত বাড়ছে? 100 থেকে কত হয়ে যাচ্ছে 121, তাই একে আমি 21% বলছি। বা এটাকে শর্ট করে যদি বলি, একটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি, সেটা হচ্ছে এরকম। দেখো 10% মানে কি, আমি এখানে করছি, একটু নোট করো, একটু এখানে দেখে নাও যে 10% মানে কি। 10% মানে হচ্ছে 10-এ 1 বাড়ানো। তাহলে 10-এ 1 বাড়ালে হয় কত 11, আবার 10-এ 1 বাড়ালে হয় কত 11, রাইট? তাহলে গুণ করে দাও 100-তে, তাহলে কত হয়ে গেল 121, তার মানে কত পার্সেন্ট ইনক্রিজ হলো? 21%। বুঝতে পারলে? এইভাবে বের করতে হয়। আরও মেথড আছে একটা, যে x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এইভাবে করতে পারি। তো আমি সামনে দেখাচ্ছি পরের অঙ্কগুলোতে। তো এই হয়ে গেল এখানে পুরো কনসেপ্ট। বর্গক্ষেত্র যে কোনো পরীক্ষার যে কোনো অঙ্কের জন্য, মানে এই রিলেটেড বর্গক্ষেত্র থেকে যদি কোনো অঙ্ক আসে, বা বর্গক্ষেত্র বাদেও অন্যান্য কোনো 2D অথবা 3D ফিগার থেকে যদি এই কোশ্চেনটা আসে, তোমরা কিন্তু সহজে অ্যাটেম্প্ট করতে পারবে। তো এবার বাকি অঙ্কের মাধ্যমে আমি দেখাচ্ছি কনসেপ্টটা। এবার বলছে বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেয়েছে। তো বৃত্ত, এটা হলো একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে এটুকু বলছি আমি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে বলছে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, একটু এই অঙ্কগুলোতে একটু সূত্র জানা জরুরি, অথবা একটা বেসিক কনসেপ্ট থাকা জরুরি। আচ্ছা, পরিধি হচ্ছে অ্যাকচুয়ালি বাইরের এই যে তোমরা আমি রেড কালার মার্ক করলাম যে বাউন্ডারিটা, সেটা হচ্ছে পরিধি। বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। তো এখানে আমার 2 আর পাই হচ্ছে ধ্রুবক সংখ্যা, মানে এদের ভ্যালু ফিক্সড। তো এখানে আমার ভেরিয়েবল কোনটা, মানে কোন জিনিসটা পরিবর্তনশীল, সেটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধর মাথায় ঘাত কত আছে? 1, কিছু নেই মানে কত আছে? 1। তাহলে আমি একটু আগেই বললাম, যদি ঘাত 1 থাকে, আমি মানে আরে যদি 20% চেঞ্জ করি, আর মানে ব্যাসার্ধ যদি 20% চেঞ্জ করি, সেক্ষেত্রে পরিধিও আমার কত পার্সেন্ট চেঞ্জ হবে? 20%। কেন বলছি? কারণ হচ্ছে আমার এখানে ঘাত কত আছে? 1 আছে। ওকে, এতটুকুই বুঝে নাও, ঠিক আছে? পরের অঙ্কে আমরা দেখছি আবার। তার মানে ঘাতের উপর ডিসাইড করে আমি কতবার আমাকে বৃদ্ধি করতে লাগবে, আমি সেটা ডিসাইড করব। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। নেক্সট, এবার বলছে বর্গক্ষেত্রের বাহু যদি 5% বাড়ানো হয় ক্ষেত্রফল। দেখলে একটু আগেই বললাম, বর্গক্ষেত্রের বাহু, প্রত্যেকটা বাহু সমান, একটি করে বাহুকে যদি 5% বাড়াই, ক্ষেত্রফলে কত চেঞ্জ হবে? ক্ষেত্রফলে চেঞ্জ হবে 5% করে কবার বাড়াতে লাগবে? 5% করে দুবার বাড়াতে লাগবে, রাইট? তো 5% করে কি দুবার কীভাবে বাড়াতে হয় আমি একটু আগেই বললাম, যে তোমরা একটা সূত্র দিয়ে করতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, মানে প্রথমে 5% বাড়িয়েছি, তারপরে আবার 5%, এবার 5 ইন্টু 5 বাই 100, দ্যাট ইজ এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, আর এখানে 25/100, তার মানে 10.25। এটাকে অনেকভাবে আমরা করতে পারি, আমি ধীরে ধীরে দেখাবো, যেহেতু তোমরা বেসিক্স থেকে শিখছো, সেহেতু আমি অত ডিপে যাচ্ছি না। দ্রুত তোমরা মানে ডিরেক্টলিও কিন্তু বের করতে পারো, এত সূত্রের কোনো দরকার নেই। কেমন করে ডিরেক্ট মনে রাখতে পারো? 5% করে দুবার বাড়ানোর অর্থ, কেন দুবার বাড়াচ্ছি? কারণ বর্গক্ষেত্রের সূত্র কী ছিল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী ছিল? বাহুর স্কোয়ার। তাহলে বাহুর মাথায় ঘাত কত? বাহুর মাথায় ঘাত হচ্ছে 2, তার মানে আমাকে সাকসেসিভ ইনক্রিমেন্ট কভার করতে লাগবে দুবার, মানে পরপর দুবার বাড়াতে লাগবে কত পার্সেন্ট করে? 5% করে। তাহলে
এখানে ডিরেক্টলি বের করার নিয়ম হচ্ছে যে প্রথমে তুমি যোগ করে দাও, করে দিলে আচ্ছা, তারপরে গুণ করে দাও, গুণ করে 100 দিয়ে ভাগ করে দাও, গুণ করে 100 দিয়ে ভাগ করলে কত হবে 0.25, যোগ করে দাও কত হচ্ছে 10.25। ওকে, এইভাবেও করতে পারি। অথবা 5% মানে কত 1/20, মানে 20তে আমার কত হয়ে যাবে 21, আবার 20তে হয়ে যাবে কত 21, তার মানে 400তে কত হয়ে গেল 441, তার মানে আমার হয়ে গেল 400তে বৃদ্ধি পেল কত 41, 100তে কত বৃদ্ধি পাবে কেটে দাও, তার মানে 10.25। তো এই তিনভাবেই আমরা কিন্তু বের করতে পারি, তিনটেই জেনে রাখা জরুরি। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনে বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20%। আয়তক্ষেত্র কেমন? আয়তক্ষেত্র হচ্ছে এরকম ফিগার, যার একটা দৈর্ঘ্য থাকবে আর একটা প্রস্থ থাকবে। আচ্ছা, এবার দৈর্ঘ্য মানে এল, যেখানে আমি ছবিটাতে লিখেছি এলকে কত পার্সেন্ট বাড়িয়েছি 12% বাড়িয়েছি, আর প্রস্থ যেটা আছে সেটাকে 8% কমিয়েছি। তাহলে ক্ষেত্রফলে কত পরিবর্তন হবে? দেখো, ক্ষেত্রফলে ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এল ইন্টু বি। তো আমার এল মাথায় ঘাত 1 আর বি এর মাথায় ঘাত 1, আর মাঝখানে গুণ সম্পর্ক আছে। তো আমাকে যখন এই গুণ সম্পর্কটা থাকে, দেখো একটু আগেই নোট করো যে আমি যখন বর্গক্ষেত্রের কনসেপ্টটা বললাম তখন কি বললাম, ক্ষেত্রফলের সূত্র কি ছিল, এ স্কোয়ার ছিল, তাই না? তো এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, দুবার এর মধ্যে গুণ হচ্ছে, তাই আমি কি করলাম, তাই আমি ওটাকে দুবার ইনক্রিমেন্ট যেটা হলো পার্সেন্টেজে সেটা আমি দুবার করলাম। তো এক্ষেত্রেও এখানে গুণ আছে, তো এলকে কত পরিবর্তন করেছি 12% বাড়িয়েছি, আর গুণ সম্পর্ক আছে, বিকে কত পার্সেন্ট বাড়াবো 8% বাড়াবো। তো এখানেও আমরা কি করব, দুবার বাড়াবো, মানে একবার ক্ষেত্রফলের পরিবর্তনটা কেমন হবে, যে আমি 12% একবার বাড়াবো, তারপরে 8% বাড়াবো, মানে 12 × 8/100। ফর্মুলাটা একটু আগেই দেখে নিলে তোমরা, তো সেইভাবেই আমরা করতে পারবো। বা তিনটে ফর্মুলাই দেখিয়েছি, তিনটে নিয়ম দেখিয়েছি, শর্টকাট দেখিয়েছি, তিনভাবেই তোমরা করতে পারো। তো যেহেতু তোমরা আমি ধরে নিচ্ছি তোমরা একদম শুরু থেকে শিখছো, বিগিনার লেভেল, তো সেহেতু আমি এইভাবেই করছি। ওকে, যেহেতু সব বৃদ্ধি হচ্ছে তাই কিন্তু এখানে প্লাস থাকবে। ওকে, যখন হ্রাস করবে, আচ্ছা এখানে তো হ্রাস আছে, সরি 1 সেকেন্ড, এখানে বলেছে 8% হ্রাস, তাহলে আমাদের চলে এসছে যখন সব বৃদ্ধি হলে প্লাস হয়, আর দেখো যখন হ্রাস থাকবে, কোনো একটা বৃদ্ধি একটা হ্রাস থাকবে, তখন কিভাবে করব, তখন এরকমভাবে হয়ে যাবে আমাদের সূত্রটা এক্স মাইনাস ওয়াই আর মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ওকে, তাহলে আমার কত হচ্ছে, প্রথমে বৃদ্ধি 12%, তারপরে 8% কমানো হলো, আর 12 গুণন 8/100। তো 12 থেকে 8 বাদ দিলে 4 থাকছে, আর 8 × 12 = 96, মানে হচ্ছে 0.96, 100 দিয়ে ভাগ করে দিলে তার মানে কত হয়ে যাচ্ছে 3.04% কি হচ্ছে আলটিমেট প্লাসেই থাকছে। তো আমাদের আলটিমেট 3.04% ইনক্রিজ করবে, কি ইনক্রিজ করবে, ক্ষেত্রফল। তার মানে সোজা ভাষায় যদি বলি, 12% দৈর্ঘ্য বাড়ানো এবং 8% প্রস্থকে যদি কমাই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কত পার্সেন্ট চেঞ্জ দেখা যাবে, 3.04% ইনক্রিজ দেখা যাবে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন। এবার আমি ডিরেক্টলি করছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বাড়ানো হয়েছে, দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 8%, আর প্রস্থ কি করা হয়েছে 10% হ্রাস করা হয়েছে। তো চলো তাহলে সূত্রের মাধ্যমে এবার বলছি শতকরা বৃদ্ধি বা হ্রাস কত হবে কিসে, ক্ষেত্রফলে। তো ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে লাগবে, দুটো মিলে একটা সাকসেসিভ বের করতে লাগবে। তো আমাদের প্রথমে বৃদ্ধি হয়েছে 8%, তারপর হ্রাস হয়েছে, মানে যে কোনো একটাকে তোমরা আগে পরে করে লিখতেই পারো, প্রথমে প্লাস 8 লেখো বা প্রথমে -10 লেখো, একই ব্যাপার। তো আমি প্লাসটাকে প্রথমে রাখছি, বৃদ্ধিটাকে প্রথমে রাখছি, তারপর হ্রাসটাকে রাখছি। তো প্লাসে মাইনাসে মাইনাস 8 × 10/100। ওকে, তাহলে কত হয়ে গেল -2, আর এখানে কত আসছে 0.8। ওকে, তার মানে কত হয়ে গেল -2.08। ওকে, না সরি 2.8। ওকে, তো আমাদের দেখো কোথায় আছে, ডিক্রিজ হয়েছে কত 0.28, কেন এই মাইনাসটা আমাকে বলে দিচ্ছে যে এটা ডিক্রিজ হয়েছে। ওকে ওকে,
দেখো আমি খুব ধীরে ধীরে বলছি এবং ধীরে ধীরে করাচ্ছি, যাতে তোমার একবারেই পুরো ব্যাপারটা তোমাদের মাথায় সিঙ্ক করে। হ্যাঁ, এবার বলছে অর্ধগোলকের ব্যাসার্ধ। অর্ধগোলক মানে কেমন দেখতে? একটা বাটির মতো দেখতে অর্ধগোলক। আচ্ছা, বলছে ব্যাসার্ধ মানে এই যে এইটুকু জায়গা ব্যাসার্ধ বৃদ্ধি পায় কত, আর এখানে ব্যাসার্ধ 19% আচ্ছা বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফল, ওকে, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফলের উপর কি প্রভাব পড়বে? ওকে, আচ্ছা, তো মোট পৃষ্ঠতল মানে কোনটা? মোট পৃষ্ঠতল মানে হচ্ছে এই বাঁকা জায়গাটুকু প্লাস হচ্ছে এইটুকু, যার সূত্র হচ্ছে, মানে টোটাল সারফেস লিখছি, মোট পৃষ্ঠতল মানে মোট পৃষ্ঠতল ইকুয়াল টু হচ্ছে 3πr² হয়ে যায়। আর হচ্ছে পার্শ্বতল যদি বলি, শুধু পার্শ্বতল মানে এই যে বাঁকা জায়গাটা দেখছো, এই জায়গাটুকু, ওকে, পার্শ্বতল যদি বলি তাহলে কত হয়ে যায়? 2πr²। তো দুটোর ক্ষেত্রেই দেখো আর এর মাথায় ঘাত কত আছে? 2, তার মানে 19% করে আমাকে কবার বাড়াতে লাগবে? 2বার বাড়াতে লাগবে। তো আমি 2বার বাড়াচ্ছি, দেখো, ওকে, এইভাবেই তো বাড়াবে, তাই না? তো এখানে কত হয়ে গেল? 38, আর 19-এর স্কোয়ার হচ্ছে আমার তো কত? 361, আর পয়েন্ট সরিয়ে দিলে পয়েন্ট এটা হয়ে গেল। তার মানে 41.61% আমার কি হচ্ছে? আলটিমেট আমি ইনক্রিজ দেখতে পাবো, পার্শ্বতলের ক্ষেত্রফলই হোক অথবা সমগ্র তলের বা মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলই হোক, দুটোর ক্ষেত্রে। কারণ আমার ম্যাটার করে না যে সামনে 3π আছে কি 2π আছে, এটা ফিক্সড। আমার এক্ষেত্রে ম্যাটার করবে আমার আর এর মাথায় ঘাত কত আছে, এটুকু। ঠিক আছে, মনে রাখবে এটা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে? অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে একটি ত্রিভুজের ভিত্তি 40% বাড়ানো হয়েছে। আচ্ছা, ত্রিভুজের ভিত্তি মানে কি? একটি ত্রিভুজ, ওকে। তো ত্রিভুজের ভিত্তি বলতে এই যে বেসটা দেখছো নিচেরটুকু, এটুকু আমি ভিত্তি বলছি। যে কোনো বাহুই বেস হতে পারে এমনটা জরুরি না। তো আমি যদি এখান থেকে একটা লম্ব আঁকি, লম্ব আঁকি, হাইট আঁকি, তাহলে এটাকে আমি বলবো বেস। ওকে, ওকে, এবার বলেছে যে বেস বাড়ানো হয়েছে কত পার্সেন্ট? বেসকে বাড়ানো হয়েছে 40% বাড়ানো হয়েছে। ওকে, আচ্ছা, ক্ষেত্রফল 60% বাড়াতে উচ্চতাকে কত চেঞ্জ করতে হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখো যে ক্ষেত্রফলের যে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটাতে আমরা কি আছে সেটা দেখে নিই। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো তুমি হাফ ভুলে যাও, এটার আমার দরকার নেই। তো মোট কথা, ক্ষেত্রফল বের করতে গেলে ভূমি এবং উচ্চতার গুণফলের প্রয়োজন। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের প্রয়োজন ছিল। তো এখানে হচ্ছে ভূমি এবং উচ্চতার গুণফল মিলিয়ে আমাদের কি হবে? আলটিমেট ক্ষেত্রফলে পরিবর্তন দেখা যাবে। সেখানে আমার ভূমির কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 40%। আর উচ্চতায় কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে বলেনি। আর ক্ষেত্রফলে চেঞ্জ কত হয়েছে বলেছে 60%। তো আমরা কীভাবে বের করতে পারবো? এভাবে। তো দেখো, আমি শুরুতে একটা মেথড আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভূমির যে চেঞ্জ হবে আর উচ্চতার যে চেঞ্জ হবে সেটার গুণফল মিলে আমি পাবো আমার এরিয়া মানে ক্ষেত্রফলে কত চেঞ্জ হবে, তাই না? এবার চলো তাহলে ব্ল্যাঙ্কসটা ফিল করা যাক। তো 40% কথার অর্থ কি? 40% কথার অর্থ হচ্ছে 5/2। তাহলে 5/2 যদি বৃদ্ধি পায়, কারণ এখানে 40% বাড়ানো হয়েছে কাকে? ভিত্তিকে। তাহলে ভিত্তি 5/2 বেড়েছে, মানে 5/7 হয়ে গেছে। হাইট কত বাড়িয়েছে সেটা আমাকে বলেনি, কিন্তু ক্ষেত্রফল আলটিমেট কত বেড়েছে? 60%। 60% কথার অর্থ কি? 5/3। তাহলে আমার এখানে যদি 5 দিই তাহলে আমার এখানে হয়ে যাবে 8। ওকে, এবার দেখো, তাহলে আমি এখানে এমন একটা জিনিস বসাবো যাতে করে এই দুটো গুণ করে কি আসে? আমার এখানে 5 আসে, তাই না? তাহলে আমি কত বসাবো? 1 বসাবো। আচ্ছা, আর এখানে কত বসাবো যাতে করে এই দুটো জিনিস, এখানকার এই দুটো জিনিস এবং 7 গুণ করে আমার কত আসে? 8। তো কত বসাবো? দেখো, তাহলে আমি এখানে বসাবো 8/7। আচ্ছা, একটু ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে আমি এখানে বসাবো 8/7। কেন? 7 আর 8/7 যদি গুণ করি
তাহলে কেটে কুটে আমার কত আসছে 8, দেখো 8 চলে এসছে। তো মোট কথা আমি বলছিলাম ভূমি এবং উচ্চতা গুণ করে আমাকে ক্ষেত্রফল আসতে লাগবে। তাহলে এখানে আমাকে এমন একটা ডাটা নিতে লাগবে এই দুটো জায়গায়, যাতে করে কি হয় গুণ করে আমার এই ভ্যালুটা আসে। তো আসলো, তাহলে আমি কি পেয়ে গেলাম যে আমার হাইটের মানে উচ্চতার যে অনুপাতটা সেটা কত 1:8/7, মানে সরল করলে কি হচ্ছে 7:8। ঠিক আছে, তার মানে কি হলো, আমাকে 7-এ কত বাড়াতে হচ্ছে, মানে যদি হাইটকে বাড়ানোর গল্পটা বলি তাহলে আমার উচ্চতাকে আমি 7 থেকে কত করলাম 8 করলাম, মানে 7-এ 1 বাড়ালাম, যার ভ্যালু কত 14.29%, 14.29%। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশান সি। ওকে, দেখো যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি আবার সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, নেক্সট, আচ্ছা এটাকে আমরা অন্যভাবে করতে পারি, কিভাবে, না এখানে আর বড় করছি না, পরে বুঝিয়ে দেবো। মানে তোমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 এটা দিয়ে একবার ট্রাই করে দেখিও এবং আমাকে কমেন্টে জানিও, কোনো ডাউট থাকলে আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। নেক্সট কোয়েশ্চেন, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডার মানে কি, সিলিন্ডার মানে হচ্ছে চোঙ, সিলিন্ডার মানে হচ্ছে চোঙ। তো চোঙে কী কী ডাইমেনশন আছে, এখানে একটা আছে ব্যাসার্ধ আর একটা এখানে আছে হাইট। ঠিক আছে, তো ব্যাসার্ধকে কত পার্সেন্ট কমানো হয়েছে, 16% কমানো হয়েছে। ওকে, তো সিলিন্ডারের আয়তন একই রাখতে এর উচ্চতা কত শতাংশ বাড়াতে লাগবে। আচ্ছা, তো উচ্চতা বলেছে কিছু একটা বাড়াতে লাগবে যাতে করে আয়তনে কোনো পরিবর্তন না হয়। আয়তনের সূত্রটা তাহলে আমাকে জানতে লাগবে। আয়তনের সূত্র কেমন, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। আচ্ছা, তো আমি তোমাদেরকে বলেছিলাম এখানে পাই নিয়ে তোমাদেরকে ভাবতে লাগবে না, কারণ এটা একটা সংখ্যা। তো আমাদেরকে ভাবতে লাগবে যে এখানে ডাইমেনশানগুলো কী কী আছে, কোন কোন জিনিসটা চেঞ্জ হতে পারে, যে এখানে চোঙের ব্যাসার্ধ চেঞ্জ হতে পারে এবং চোঙের উচ্চতা চেঞ্জ হতে পারে। তো এই দুটো নিয়ে ভাববো। তাহলে চোঙের ব্যাসার্ধের মাথায় ঘাত কত আছে 2, চোঙের ব্যাসার্ধের মাথায় ঘাত কত আছে 2, আর এইচের মাথায় ঘাত কত আছে 1। তার মানে এখানে কবার সাকসেসিভের ব্যাপার চলে আসলো, 3বার চলে আসলো। তাহলে দেখো আমি লিখছি, তাহলে আর 16% করে বাড়াতে লাগবে কবার, 2বার। কেন, আরের মাথায় ঘাত হচ্ছে 2। আচ্ছা, তাহলে 16% কথার অর্থ কি, আচ্ছা 16%কে আমরা যদি ছোট করে লিখি তার মানে হচ্ছে 4/25। তার মানে ব্যাসার্ধের মাথায় ঘাত আছে কত 2, তাহলে ব্যাসার্ধকে আমরা 16% করে কবার বাড়াবো, 2বার বাড়াবো, মানে 25-এ 4 বাড়ালে হবে 29, আবার করব 25-এ 4 বাড়ালে 29 হয়ে গেল। উচ্চতা কত পার্সেন্ট বাড়াবো জানি না, আর আলটিমেট আমার আয়তনে কোনো চেঞ্জ হবে না, আয়তন একই রাখতে লাগবে। তার মানে আগে দেখো, তাহলে এটা ব্যাসার্ধ হয়ে গেল, এটা ব্যাসার্ধ হয়ে গেল, এটা উচ্চতা হয়ে গেল, দেখতে পারলে এখানে দুটো আর এবং একটা এইচ আছে। অনুরূপভাবে আমিও এখানে কিন্তু দুটো আর আর একটা এইচ রেখে দিলাম, আর এই 3টা গুণ করে কি হয়, আয়তন হয়, মানে এরিয়া হয়। আর এরিয়া যেহেতু একই রাখতে হবে মানে কত থাকবে, অনুপাতটা কিন্তু সমান সমান থেকে যাবে, 1:1 থেকে যাবে। তো এখানে তাহলে আমি কত বসাবো, এখানে আমি কত বসাবো যাতে করে আমার 1 থাকে, অবশ্যই আমি 1/625 বসাবো। কেন, 25 গুণ করলে 625 হয়, তো 625কে যদি আমি 625 দিয়ে ভাগ করি তাহলে আমার 1 টিকবে। তো এটা এই পুরোটাই যদি আমি গুণ করি তাহলে আমার এখানে 1 চলে আসবে। অনুরূপভাবে 29-এর স্কোয়ার হচ্ছে 841, তো আমি 841 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার এখানে 1 চলে আসবে। তাহলে আমার উচ্চতার অনুপাতটা কি চলে আসলো, উচ্চতার অনুপাতটা যেটা চলে আসলো সেটা হচ্ছে 665:841, রাইট। ওকে, তো এটাকে উচ্চতার কত শতাংশ বাড়াতে হবে। ওকে, তো উচ্চতা কত শতাংশ বাড়ানোর ব্যাপার বলছে, তাই না। আচ্ছা, আমরা এখানে একটা ভুল করে ফেলেছি, যার কারণে একটা সমস্যা হয়েছে। ওকে, কি ভুল করেছি দেখো, 1 সেকেন্ড। আমরা একটা ভুল করে ফেলেছি, যে বলেছে যে এখানে আমাকে 16% কমাতে বলেছে। ওকে, তো 25-এ 4 কমাবো। ওকে, তো 25-এ 4 কমালে কত হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে রেখেছি, এদিকে দেখো, যে আর আমাকে ব্যাসার্ধ কত কমাতে হবে, 25-এ 4, 25-এ 4 মানে
25-এ হয়ে যাবে 21, তারপরে আবার কমাবো 25-এ হয়ে যাবে 21, আর এইচ আমি জানি না। তারপর আলটিমেট আমার এরিয়াতে কত পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, মানে 1:1 থাকবে। তাহলে এদিকে আমি কত দিয়ে ভাগ করব? 625 দিয়ে, আর এদিকে 441 দিয়ে। দেখো গুণ করলে আমাদের কিন্তু পুরো জিনিসটা, এই তিনটে জিনিস মিলে গুণ করলে আমার কত চলে আসবে? 1 চলে আসবে। অনুরূপভাবে ডান দিকেও 1 চলে আসবে। তাহলে আমার উচ্চতার কীরকম পরিবর্তন দেখা গেল? যে উচ্চতা আমার যদি শুরুতে 1/625 থাকে, তাহলে এখন কত? 441। তো এখন আমি যদি এটাকে সরল করি, তাহলে কত হয়ে যাবে? ইনভার্স রেশিও আছে, তো সেখানে কী হয়ে যাবে? 441:625। ওকে, এবার আমার কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? যে 441-এ আমার বৃদ্ধি হয়েছে কত? দেখো 441 থেকে 625 যেতে গেলে কত বাড়াতে লাগে? তো বিয়োগ করে দিই, তাহলে 4, 8 আর 184 ইন্টু 100%। ওকে, তো এইভাবে আমরা সহজেই করতে পারবো। ওকে, তো মোটামুটি যদি তুমি গেস করো, গেস করা যাচ্ছে না ঠিক, এক্স্যাক্ট অ্যান্সার আসবে না, তো একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। ওকে, তো একটু সাইডে আমি রাফ ওয়ার্ক করি। ওকে, তো চলো 441 এক্স্যাক্ট অ্যান্সার কি আসবে? 4 4 4 4 না, মনে হয় তো আসবে না। আচ্ছা চলো, তাহলে 184 আমরা ডিজিটাল সাম দিয়েও করতে পারতাম যদি এক্স্যাক্ট অ্যান্সার আসতো। আমার মনে হয় এক্স্যাক্ট অ্যান্সার আসবে না। তাহলে আমাকে কত দিয়ে করতে হচ্ছে এখানে? 3 ছাড়া উপায় নেই। ওকে, 3 দিলে, হ্যাঁ 4 দিলে বেশি হয়ে যাবে। 4 দিতে লাগবে। ওকে, 4 দিয়ে দিই, তাহলে 4 একে 4, 4 4 16, হাতে 1, 4 4 16 আর কে 17, তো 6, 1 থাকছে, 7 হয়ে গেল, 14 হয়ে গেল, তারপরে 0, তারপরে কত দিতে পারি আমি? তারপরে আমাকে 1 দিতে লাগবে, রাইট? তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। ওকে, তো আমি পুরোটা করে দেখার দরকার নেই, একটু করার পরেই বোঝা যাবে যে অ্যান্সারটি কত হবে। তো বুঝতে পারলে একটু একটু ডিপে যাচ্ছি, হ্যাঁ, কনসেপ্ট একটু কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওকে, কোনো ব্যাপার না, তোমরা শুরু থেকে দেখে আসলে ব্যাপারটা পুরোটা আয়ত্ত করতে পারবে। নেক্সট কোশ্চেন বলছে, একটি ত্রিভুজের ভিত্তি 30% বাড়ানো হয়েছে, মানে বেসকে কত বাড়ানো হয়েছে? আমি একটু আগেই বললাম ত্রিভুজের এরিয়া কার কার সঙ্গে কী সম্পর্ক, মানে এ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এটা নিয়ে মানে হাফ নিয়ে তোমাদেরকে ভাবতে লাগবে না, বেস এবং হাইটের গুণফল নিয়ে ভাববে। তো বেস কত পার্সেন্ট বাড়িয়েছে? মানে 3/1 বাড়িয়েছে। 33% মানে কত? 3/1, তাই না? 3 ভাগের 1 ভাগ। আর 16/2/3। ওকে, 16/2/3 মানে কি? দেখো 16/2/3কে যদি তোমরা চার্ট মুখস্থ করে থাকো তাহলে তো খুবই ভালো, নাহলে আমি দেখাচ্ছি। তো এখানে কত? 50/3, আর 50/3% মানে 50/3কে যদি আমি ভেঙে লিখি, তার মানে কত হচ্ছে? পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য নিচে নিয়ে নিলাম, তার মানে 1/6। বুঝতে পারলে? এইভাবে বের করতে হয়। তো আর উচ্চতা এখানে তাহলে বেসকে আমার 3/1 বাড়ানো হয়েছে, আর হাইটকে কত করা হয়েছে? আর 6/1 কী করা হয়েছে? কমানো হয়েছে। তো ক্ষেত্রফলে আমি কত পরিবর্তন দেখব? তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে কী করতে লাগবে? প্রথমে বেস এবং হাইটের অনুপাতটাকে দেখতে লাগবে, যে বেসে আমি 3/1 বাড়িয়েছি, বেসে আমি কত বাড়িয়েছি? 3/1 বাড়িয়েছি, মানে 3/4 হবে। আর হাইট কি করেছি? 6/1 কমেছি, মানে 6/5 হবে। আর এই দুটো জিনিস গুণ করে দিলে আমি এরিয়া পাবো। তাহলে গুণ করলে 18 হয়ে যাচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে 20। তার মানে কি হলো? আমি 18তে কত বাড়ালাম? 18তে আমি বাড়ালাম 2। তা 18তে 2 বাড়ানোর অর্থ কত হয়ে গেল পার্সেন্টেজে? মানে কাটাকাটি করলে 100/9%, দ্যাট ইজ ইকুয়াল টু 11/1/9%। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি। এটা একটা গেল মেথড। অথবা তোমরা ডাইরেক্টলি না, দেখো এই ক্ষেত্রে এই অঙ্কটিতে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই 100, এই মেথডটা আমরা কেন ইউজ করলাম না এটাও জানা জরুরি। কোন অঙ্কে কোন মেথড ইউজ করব সেটা জানা জরুরি। দেখো এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই বাই 100 যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ, পূর্ণ সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্টি ক্রিয়েট করবে। তো
এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই তোমরা প্রেফার করবে সেই ভগ্নাংশটা যদি তোমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশানে চেঞ্জ করতে পারো, তাহলে এই রেশিও মেথডের মাধ্যমে সহজেই কিন্তু তোমরা সাকসেসিভ বা পরপর যে বৃদ্ধির অঙ্কগুলো আমরা করলাম, পরপর পার্সেন্টেজ ইনক্রিজের যে অঙ্কগুলো করলাম, সেটা সহজেই সলভ করতে পারবো। নতুবা আমি যদি এই ফ্র্যাকশনগুলো দিয়ে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100-এর এই মেথডটি দিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে একটু বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনে কী বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে। তো 50% আচ্ছা, আয়তক্ষেত্র তোমরা অলরেডি জানো, এখন আমি একটু দ্রুত করছি। তো 50% বাড়ানো হয়েছে। আর ক্ষেত্রফল কত বেড়েছে? দেখো, আয়তক্ষেত্রে কী কী জিনিস ছিল? একটা ছিল দৈর্ঘ্য, একটা ছিল প্রস্থ। তো প্রস্থের ব্যাপারে আমাদের কিছু বলেনি। আর ক্ষেত্রফল কী হয়ে গেছে? 20% বেড়েছে, মানে 5-1 বেড়েছে। এবার চলো দেখি, এল দৈর্ঘ্য যদি আমি 2-1 বাড়াই, তার মানে 2 কত হয়েছে? 3। প্রস্থ আমি জানি না। আর আমার ক্ষেত্রফলে কি হবে? ক্ষেত্রফল হয়েছে 5-1 বাড়বে। ক্ষেত্রফল দেখো 20% বেড়েছে, তো 5-1 বাড়বে। এবার বলো তো, যদি আমরা ব্ল্যাঙ্কসটা ফিল করি, তাহলে এখানে আমি কত বসাবো? এখানে আমি 5/2 বসাবো, কারণ 5/2 আর 2 গুণ করলে আমার কি হবে? 5 টিকবে। ওকে, আর এখানে কত বসাবো? 2, তাহলে 3 দুগুণ আমার কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। ওকে, এবার তাহলে আমার বেসের যে অনুপাতটা, মানে বেস না, এখানে ব্রেড মানে প্রস্থের যে অনুপাতটা, সেটা কত হলো? 5/2:2, মানে 5:4। তার মানে আমার 5-এ কত কমাতে হচ্ছে? প্রস্থকে কত কমাতে হচ্ছে? 5-1 কমাতে হচ্ছে। মানে 5-1 কমানোর কথার অর্থ কত? 20% কমাতে হচ্ছে। কাকে? প্রস্থকে 20% কমাতে হচ্ছে। প্রস্থের উপর কত শতাংশ প্রভাব পড়বে? তো 20% ডিক্রিজ। তো হোপ তোমরা বুঝতে পেরেছো। খুবই ধীরে ধীরে আমি পুরো কনসেপ্টটাই তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমি একটু আগে বললাম, পাই আর স্কোয়ার। তো আরের মাথায় ঘাত কত হচ্ছে? 2। তার মানে আরকে আমি 2 বার বাড়াবো, আর কি পেয়ে যাবো? আলটিমেট আমি ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? তো বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়ালে তবে 69% হওয়া সম্ভব? তো এই যেহেতু তোমাদের ব্যাসার্ধর কিছুই বলেনি আর ডিরেক্টলি বলছে 69, তো এক্ষেত্রে তোমরা অপশন টেস্ট করবে। কেমন? দেখো, আমি যদি আমি একটা অপশন দিয়ে দেখাচ্ছি, তোমরা যখন মাস্টার হয়ে যাবে তখন সেক্ষেত্রে বুঝবে যে দেখো, যে আর এর মাথায় ঘাত 2 আছে, যদি আমি 10%কে 2 বার করে বাড়াই, তাহলে কি আমি বলছিলাম, একবার যোগ করো 10 + 10, তারপরে 10 × 10/100, মানে 21 হয়ে যাচ্ছে। অনুরূপভাবে যদি করো তাহলে এখানে 44 আসবে। আর এখানে যদি করো 30%কে যদি 2 বার বাড়াও, তাহলে কত আসবে? 69% হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন বি। আর এটাকে যদি বাড়াতে তাহলে কত হতো? 96% হতো। বুঝতে পারলে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 দিয়ে তোমরা চেক করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন বলে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 19% কমানো হলে কর্ণ কত শতাংশ কমবে? আচ্ছা, 19% কমানো হয়েছে কাকে? ক্ষেত্রফলকে। আচ্ছা দেখো, ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ছিল বাহুর স্কোয়ার। তার মানে এই যে 19% দেখছো, এটাতে কি আছে? কোনো একটা জিনিসের মানে বাহুর আমি যে চেঞ্জটা করেছি, সেই চেঞ্জটা 2 বার করার পরে আমি ক্ষেত্রফলের চেঞ্জ পাবো, তাই না? ক্ষেত্রফল বাহুর যা পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা যদি আমি সাকসেসিভলি মানে পরপর যদি 2 বার করি, তবেই আমি ক্ষেত্রফলে সেই পরিবর্তনটা দেখতে পাবো। কিন্তু কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রে ছিল √2a। তার মানে আমি বাহুর যা পরিবর্তন করব সেটাই হচ্ছে কর্ণের পরিবর্তন, তাই না? বাহুতে যা পরিবর্তন করব সেটাই হবে কর্ণের পরিবর্তন, যেহেতু কর্ণের ক্ষেত্রে ঘাত কত আছে? এর ঘাত 1 আছে, তাই না? ওকে, তো আমাকে প্রথমে ক্ষেত্রফল থেকে আমাকে বাহুর কত পরিবর্তন হয়েছে, মানে বাহুর কত পরিবর্তন হলে ক্ষেত্রফলে 19% পরিবর্তন হতে পারে, সেটাই আমাকে দেখতে লাগবে। আর সেটাই কর্ণের পরিবর্তন হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যে বাহুর ঘাত, বাহু মানে এ, আর ঘাত 1 আছে। আর এক্ষেত্রে কর্ণের ক্ষেত্রেও কি আছে? কর্ণের ক্ষেত্রেও
কর্ণের ক্ষেত্রেও কিন্তু আমার বাহুর ঘাত কত আছে, একই আছে। তার মানে আমি এই অঙ্কটা থেকে যদি ক্ষেত্রফলের 19% পরিবর্তন হয়েছে সেটা থেকে আমি যদি বাহু বের করতে পারি, তাহলে আমার কর্ণের ভ্যালুও পেয়ে যাবো। যত পার্সেন্ট বাহুতে পরিবর্তন হবে সেটাই কর্ণে পরিবর্তন হবে, রাইট? ওকে, তাহলে দেখো আমরা অনুরূপভাবে আগের অঙ্কটার মতো অপশন টেস্ট করব। আমি দেখেই বলতে পারি যে এটা 19% কার ক্ষেত্রে হবে, 10-এর ক্ষেত্রে। কেমন করে? এখানে কমানোর গল্প বলছে। কমানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? মাইনাস। তো 10% একবার কমালাম, আর একবার 10% কমালাম, ওকে। আর মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে 10 × 10/100। এদিকে -10 মিলে +20, আর এদিকে কাটাকাটি করলে 1 থেকে যাচ্ছে, মানে -19%। দেখতে পাচ্ছ? তার মানে 19% কমানো কথার অর্থ ক্ষেত্রফল 19% কমে যাবে তখনই যখন বাহুকে আমরা 10% কী করব? কমাবো, রাইট? আর বাহুকে যদি আমি 10% কমাই তাহলে কর্ণ কত হবে? কর্ণ 10%ই কমবে, কারণ কর্ণের মাথায় ঘাত কত আছে? বাহুর ঘাত 1 আছে, ওকে। নেক্সট কোশ্চেন বলছে একটি ঘনকের দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে। এটি ঘনকের দৈর্ঘ্য কত বাড়ানো হয়েছে? ঘনক মানে কি হচ্ছে? একটা হচ্ছে কিউব, আচ্ছা, একটা কিউব যদি আমি প্রত্যেকটা ঘনকের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, আর তার মানে আমি যদি প্রত্যেকটা বাহুকে যদি এ ধরি, আচ্ছা, এখানে তাহলে আয়তন কত হয়? আয়তন দরকার আছে কি না? দেখো, একটি ঘনকের দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে, আর প্রস্থ হচ্ছে 30%, উচ্চতা। আচ্ছা, এটা তাহলে ঘনক না, এটা আয়ত ঘন হতো, ঠিক আছে? এটা কি হতো? আয়ত ঘন। আচ্ছা, আয়ত ঘন কেমন? আয়ত ঘন হচ্ছে অনেকটা ইটের মতো দেখতে। এখানে 3টা ডাইমেনশন আছে। কেমন 3টা ডাইমেনশন? যে একটা আছে দৈর্ঘ্য, একটা আছে প্রস্থ, আর একটা হচ্ছে এটা হচ্ছে উচ্চতা, ওকে। তো আমি 3টা কালার করে দিচ্ছি। এই কালোটা দেখছো, এই কালোটা হচ্ছে প্রস্থ, আর এই যে কালারটা দেখছো, যে এই যে লম্বা বাহুটা, সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই যে লাল কালারটা দেখছিলে সেটা হচ্ছে উচ্চতা। তো আমাকে বলছে আয়তনের উপর কি প্রভাব পড়বে। ঘনকের আয়তঘনের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো যে কি হবে এখানে। কারণ দৈর্ঘ্যে কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 20% বাড়াতে, আর প্রস্থ বলেছে কত পার্সেন্ট? 30% বাড়াতে, আর উচ্চতা বলেছে 50% কমাতে। তাহলে আমরা যদি ওই টেবিলের মতো করে বের করি, 20% কথার অর্থ কি? 20% কথার অর্থ হচ্ছে 1/5, 30% কথার অর্থ 3/10, আর 50% কথার অর্থ হাফ। এবার যেভাবে বের করতে বলেছে সেভাবে করি, চলো। তাহলে দৈর্ঘ্যে কি পরিবর্তন হয়েছে? 5-এ 1 বেড়েছে, মানে 6 হয়েছে। প্রস্থে কি হয়েছে? 30%, মানে 10-এ 13 হয়েছে। আর হাইটে কি হয়েছে? 2-এ 1 কমেছে, মানে 2-এ 1 কমলে 1 হয়ে যাবে। তো এইটা গুণ করে দিলে আমি কি পাবো? আয়তন, মানে ভলিউম বা আয়তন পাবো। তো পুরো গুণ করলে কত হচ্ছে? এদিকে 100, আর দিকে হয়ে যাচ্ছে 78। তাহলে 100-তে আমার কত হয়ে গেল? 78, মানে আমার কত পার্সেন্ট কমলো? আমার 100-তে কমলো 22, তাই না? তার মানে 22% কমলো, ওকে। তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন বি, ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। এবার একটি ঘনকের দৈর্ঘ্য 70% এবং প্রস্থ 6% বাড়ানো হলে এর আয়তনে শতকরা কত বৃদ্ধি পাবে? তো দেখো, এটাও আবার বলছি, এটাও আয়ত ঘন হবে। আয়ত ঘন মানে ইটের মতো হবে, আয়ত ঘন। তাহলে আয়ত ঘনে কি কি জিনিস থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। তো এখানে দৈর্ঘ্যে চেঞ্জ হয়েছে, প্রস্থে চেঞ্জ হয়েছে, কিন্তু উচ্চতাতে কোনো চেঞ্জ হয়নি। তো দৈর্ঘ্যে কত চেঞ্জ হয়েছে? তো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাতে কোনো চেঞ্জ হয়নি, মানে যা ছিল তাই আছে, 1:1 থাকবে। দৈর্ঘ্যে চেঞ্জ হয়েছে 7%, মানে 100 থাকলে হবে 107 বেড়েছে। আর অনুরূপভাবে এখানে কি হয়েছে? প্রস্থে কত হয়েছে? 100 থাকলে 106 হয়েছে। তো
এবার গুণ করে আমাদের কি পেয়ে যাবো, ভলিউম পেয়ে যাবো। তো এক্ষেত্রে এইভাবে গেলে আমাদের কি কঠিন হয়ে যাবে। ওকে, তো গুণফল বেশি দেখতে পাচ্ছি। তো দুটোর ক্ষেত্রে বেস্ট হচ্ছে XYZ মেথড দিয়ে, যদি সেটা কোনো দশমিক বা পূর্ণ ভগ্নাংশে না থাকে। প্লেন ডাটা যদি থাকে, যেমন 7%, 10%, 12%, এরকম যদি প্লেন অ্যান্ড ক্লিয়ার ডাটা থাকে, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু X+Y মেথডটি বেশি হেল্পফুল হবে। আর যদি দশমিক বা অন্য কিছু দেখো, সেক্ষেত্রে সেটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে পার্সেন্টেজের সমতুল্য যে ভগ্নাংশ, সেটাতে কনভার্ট করে আমরা রেশিও প্রপোর্শন দিয়ে সহজে করতে পারবো। ওকে, তো আমি এখানে XY দিয়ে যাচ্ছি। দেখো 7% বাড়ালাম, 6% বাড়ালাম, 7 × 6/100, তার মানে 13.42% আমার কি হয়ে গেল, ইনক্রিজ হয়ে গেল কিসে, আয়তনে। কেন দুবার করলাম, কারণ আমার যে উচ্চতার ডাটাটা আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে না। তো আয়তন সমান সমান কি, আর আয়তঘনের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা। তার মধ্যে যদি আমি একটা চেঞ্জ না করি, তো কার পরিবর্তন হলো, L আর B এর, তো আমার দুটো দিয়েই হয়ে যাবে। একটা যদি আমি ধ্রুবক রাখি, যদি অপরিবর্তিত রাখি, তাহলে আর একটা কী হবে, মানে বাকি দুটো দিয়েই আমরা কিন্তু সাকসেসিভটা বের করে নেব। ওকে, তো হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। একটু লম্বা হয়ে গেল, কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিওটাতে বেশ মানে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর সাফিসিয়েন্ট অঙ্ক আমি রেখেছি, যাতে আমি বারবার বুঝিয়ে পুরো ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকে দিতে পারি। তো থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। থ্যাংকস ফর ওয়াচিং।